বহু বছর পর যখন কোনো পিশাচ জেগে ওঠে তখন কেমন হয়। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ওয়েব সিরিজ ঘোল। ঘোল কথার অর্থ হচ্ছে পিশাচ। সিরিজের শুরুতেই স্ক্রিনে কিছু লেখা ভেসে ওঠে, যেখানে লেখা ছিল, তোমার রক্ত দিয়ে শয়তানকে আহ্বান করো, সে ধোঁয়াবিহীন আগুন থেকে বেরিয়ে আসবে। এরপর দেখানো হয় একটা লোক হাঁটু মুড়ে বসে আছে আর মুখ থেকে একটা ব্লেড বের করে নিজের হাতটা কেটে একটা গ্লাসে রক্ত সংগ্রহ করে আর সেই রক্ত দিয়ে একটা অদ্ভুত ধরনের চিহ্ন আঁকে। আর ভেসে আসে ভয়ঙ্কর একটা মন্ত্রোচ্চারণ, যা শুনলে নিমেষেই মনের মধ্যে ভয় সৃষ্টি করবে। পরের দৃশ্যে দেখানো হয় দ্য অর্কিড স্টার কন্টিনেন্টাল নামের একটা বিল্ডিং, যেটাকে সন্ত্রাসবাদীদের ডেরা ভাবা হতো। সেই বিল্ডিংয়ে কিছু মিলিটারি পুলিশ হানা দেয়, কিন্তু হঠাৎ তারা কিছুর একটা আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ে আর দেখে সামনে একটা ছায়া মূর্তি বেরিয়ে এসেছে। লোকটার চোখগুলো কটকটে লাল আর শরীরে একটা কম্বল জড়ানো। সে ধীরে ধীরে মিলিটারি পুলিশগুলোর দিকে এগিয়ে আসতে থাকে আর বারবার বলতে থাকে, সবাই মারা গেছে। পুলিশগুলো ভাবে লোকটার কম্বলের নিচে বোমা আছে। তারা বারবার লোকটাকে এগিয়ে আসতে না করে, কিন্তু লোকটা তবুও তাদের দিকে এগিয়ে আসে আর কম্বলটা সরিয়ে দেয়। এইখানে আমরা দেখতে পাই লোকটার পেটে সেই একই রকম চিহ্ন খোদাই করা আছে, যেটা আমরা প্রথম সিনে দেখেছিলাম। মিলিটারি ফোর্সের ক্যাপ্টেন লোকটাকে জিজ্ঞাসা করে যে আলী সৈয়দ কোথায় আছে। লোকটা হাতের ইশারায় দেখিয়ে দেয়। তারা সবাই ভেতরে গিয়ে দেখে আলী সৈয়দ একটা চেয়ারে মরার মতো বসে আছে আর তার পাশে পড়ে আছে অনেকগুলো রক্তাক্ত লাশ। ক্যাপ্টেন আলী সৈয়দের দিকে এগিয়ে যেতে থাকে এটা দেখার জন্য যে সে বেঁচে আছে কিনা, কিন্তু সামনে যেতেই হঠাৎ আলী সৈয়দ চোখ খোলে আর ক্যাপ্টেনের মাথাটা শক্ত করে ধরে রাখে আর বলে, ক্যাপ্টেন, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তাই ক্যাপ্টেনের কানের কাছে মুখ নিয়ে এসে কি যেন বলতে থাকে আর ক্যাপ্টেনও মোহিত হয়ে কথাগুলো শুনতে থাকে। দেখানো হয় 1 মাস আগের ঘটনা। একটা গাড়িতে একজন বাবা আর তার মেয়ে বাড়ি ফিরছে। লোকটার নাম শাহনাহাজ রহিম আর মেয়েটার নাম নিধা রহিম। নিধার বাবা নিধাকে ভালোবেসে নিধু বলে ডাকে। নিধার বাবা বলে যে কিছুদিন আগেই তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় আর তাদের যত ধরনের ধার্মিক বই ছিল সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। নিধা দেখে তার বাবার সাথে করে কিছু ধার্মিক বই নিয়ে ঘুরছে। নিধা বলে, বাবা, তুমি এগুলো ভুল করছো। নিধার বাবা বলে যে তাহলে ওরা যে জিজ্ঞাসাবাদের নাম করে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে সেগুলো কি? নিধা বলে, যাদেরকে তুমি তুলে নিয়ে যাওয়ার কথা বলছো তারা দেশদ্রোহী, সরকার আমাদের ভালোর জন্য এগুলো করছে। নিধার বাবা বলে, এটা তোমার ভুল ধারণা। নিধার বাবা দেখে সামনে পুলিশ, তাই নিধাকে বলে যে ওই বইগুলোর জন্য আমরা বিপদে পড়তে পারি। পুলিশগুলো তাদের গাড়িটা আটকায় আর নিধার বাবাকে বেরিয়ে আসতে বলে, কিন্তু নিধার বাবা বেরোতে চায় না গাড়ি থেকে। তখন তাকে জোর করে বের করা হয়। নিধাও বেরিয়ে আসে আর বলে যে সে এনপিএস মানে ন্যাশনাল পেনশন সিস্টেমের সাথে যুক্ত। পুলিশ তাদের ছেড়ে দেয়। গাড়িতে যেতে যেতে নিধার মনে পড়ে যে তাদের ট্রেনিংয়ের সময় বলা হয়েছিল যে সন্ত্রাসবাদী যে কেউ হতে পারে, প্রতিবেশী, বন্ধু, পরিবারের কেউ, যে কেউ হতে পারে। তাই কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস দেখলে পুলিশকে যেন ইনফর্ম করা হয়। নিধা তার গন্তব্যে পৌঁছে পাবলিক সেফটি হটলাইনে কল করে, তার বাবাকে ধরিয়ে দেয়। দেখানো হয় মিনিস্টার অফ ন্যাশনাল প্রোটেকশন বিল্ডিংয়ে নিয়ে আসা হয় নিধার বাবাকে। নিধার বাবা বারবার বলতে থাকে যে সে কিছুই করেনি, কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার মেয়ে নিধাকে একবার ডাকো, ও এনপিএসে আছে। এদিকে নিধা সব দেখছিল। সে একটা অফিসারকে বলে তার বাবা ঠিক হয়ে ছাড়া পেয়ে যাবে তো। অফিসারটা বলে, হ্যাঁ নিশ্চয়ই, তবে একটু সময় তো লাগবেই। নিধা তার বাবার কাছে যায় আর বলে, বাবা, ওরা যেমন যেমন বলবে সব শুনবে, তাহলেই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। নিধার বাবা বলতে থাকে, তুই ভুল করছিস। নিধার চোখের সামনে তার বাবাকে নিয়ে যাওয়া হয়। এরপর আর তার বাবার সাথে দেখা হয়নি নিধার। কাহিনী ফিরে আসে বর্তমান সময়ে। নিধার দেশভক্তি দেখে নিধার ট্রেনিং শেষের আগেই তাকে মেঘদূত 31 অ্যাডভান্স ইন্টারোগেশন সেন্টারে জয়েন করার অর্ডার দেয় লেফটেন্যান্ট কর্নেল সুনীল টাকুনা। মেঘদূতের সন্ত্রাসবাদীদের এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একটা জনবিহীন এলাকায় এটা অবস্থিত। এদিকে দেখানো হয় কর্নেল সুনীল আর লক্ষ্মী নামের একটা মেয়েকে। লক্ষ্মী বলে যে নিধা একজন সন্ত্রাসবাদীর মেয়ে, তাই
তাই সেও এইসবের সাথেই যুক্ত। কর্নেল জানায় যে নিধা তাদের সাথেই কাজ করবে। এদিকে নিধাকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে আসা হয় মেঘদূতে। নিধাকে স্বাগত জানায় লক্ষ্মী। তারপর পুরো সেন্টারটা ঘুরে দেখায় নিধাকে। জায়গাটা এমনভাবে তৈরি যেখানে বাইরের আলো পর্যন্ত আসতে পারে না। এরপর নিধাকে নিয়ে যাওয়া হয় যেখানে কয়েদিদের রাখা হয়। নিধা দেখে একটা লোককে প্রায় আধমরা অবস্থায় এনে একটা ঘরে রাখা হয়। লোকটার নাম আহমেদ। নিধা লক্ষ্মীকে জিজ্ঞাসা করে যে বাকিদের মতো ওই লোকটাকেও সেলে কেন রাখা হচ্ছে না। লক্ষ্মী জানায় যে সে এখনো মুখ খোলেনি তাই। এরপর নিধাকে নিয়ে যাওয়া হয় ইন্টারোগেশন রুমে। তারপর নিধাকে নিয়ে আসা হয় কর্নেলের কাছে। কর্নেল নিধাকে দেখেই বলে, বলো কি বলতে চাও। নিধা বলে যে তার ট্রেনিং শেষ হতে এখনো 5 মাস বাকি, কিন্তু তার আগেই তাকে কেন জয়েন করতে বলা হলো। কর্নেল জানায় যে সে যা করেছে, মানে তার বাবাকে ধরিয়ে দিতে সাহায্য করেছে, সেটা খুব সাহসিকতার কাজ। এটা সবার কাছে একটা ইন্সপিরেশন। তাই কর্নেল নিধাকে বলে যে রাতের মধ্যে সন্ত্রাসবাদীদের হেড তাকে নিয়ে আসা হবে, আর ইন্টারোগেশনের সময় তুমিও আমাদের সাথেই থাকবে। নিধা যাওয়ার সাথে সাথেই লক্ষ্মী ক্ষেপে গিয়ে বলে যে কর্নেল যেন নিধাকে ভরসা না করে। লক্ষ্মী এটা কিছুতেই মানতে পারছিল না যে একজন সন্ত্রাসবাদীর মেয়ে তাদের সাথে কাজ করবে, তাই প্রতিটা পদে নিধাকে সন্দেহ করে গেছে। এদিকে নিধা আলী সৈয়দের ব্যাপারে রিসার্চ করছিল। অন্যদিকে দুটো অফিসারকে দেখানো হয়, তারা নিজেদের মধ্যে কথা বলছিল। একজন বলে, আমরা কি ঠিক করেছি আহমেদের সাথে? ও যদি অপরাধী না হয়? অন্য অফিসারটা বলে যে এটাই তাদের কাজ, তারা কোনো ভুল করেনি। কিছুক্ষণ পরে আলী সৈয়দ চলে আসবে, তাই পুরো টিমকে এক জায়গায় ডাকা হয়, যেখানে লক্ষ্মী নিধাকে অপমানজনক কথা বলে, সাথে কর্নেলকে নিয়েও উল্টাপাল্টা কথা বলে। অন্যদিকে অ্যালার্ম শুনে কয়েদিরা বলাবলি করতে থাকে যে নিশ্চয়ই আলী সৈয়দকে ধরে ফেলেছে। তখন তাদের মধ্যে একজন কয়েদি বলে যে আলী সৈয়দকে কেউ তখনই ধরতে পারবে যখন সে নিজে ধরা দেবে। বাকি অফিসাররা মেঘদূতের বাইরে বেরিয়ে আসে, আর তখনই একটা গাড়ি এসে থামে তাদের কাছে। কুকুরগুলো জোরে জোরে চিৎকার করতে থাকে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে। গাড়ির দরজাটা খুলতেই বেরিয়ে আসে পরনে ছেঁড়া জামা কাপড় পরা আবেগহীন মুখের একটা লোক। এই লোকটার নামই আলী সৈয়দ। লোকটা মাটিতে পা রাখার সাথে সাথেই কুকুরগুলো একদম চুপ হয়ে যায়। আবার একটা লাইন স্ক্রিনে ভেসে ওঠে, যার মানে তুমি তার উপস্থিতি জানতে পারবে না, কিন্তু সে তোমার আশেপাশেই থাকবে। জেগে থাকো বা ঘুমিয়ে, দুঃস্বপ্ন আসবেই। তো পরের দৃশ্যে দেখানো হয় আলী সৈয়দকে মেঘদূতের ভেতরে আনা হয়। তার নাম বয়স জিজ্ঞাসা করলে আলী সৈয়দ চুপ করে থাকে, কিছুই বলে না। সে শুধু একবার নিধার দিকে তাকায়। কর্নেল আর লক্ষ্মী সেটা লক্ষ্য করে। সেখানেই তাকে মারা হয়, আর তারপর ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়। আর সেখানে তার হাতগুলো এমনভাবে বেঁধে দেয় যাতে আলীর পা মাটি ছুঁতে না পারে। লক্ষ্মী নিধাকে বলে, যাও তুমি শুরু করো। নিধা মারার জন্য এগিয়ে এলে আলী সৈয়দ নিধাকে নিধু বলে ডাকে। নিধা বলে, কি বললে? লক্ষ্মী বলে, কই, কেউ তো কিছু বলেনি। তার মানে আলী যে নিধাকে নিধু বলে ডেকেছে সেটা নিধা ছাড়া আর কেউ শুনতে পায়নি। নিধা আর মারতে পারে না আলীকে। লক্ষ্মীর সন্দেহ আরও বেড়ে যায়। সে বলে, আমি জানতাম তুমি পারবে না। আলীকে তারা টর্চার করতেই থাকে। কখনো রুমের টেম্পারেচার খুব বাড়িয়ে দেয়, আবার কখনো একদম কমিয়ে দেয়। আর আলী যাতে ঘুমিয়ে না পড়ে তাই জোরে জোরে গানও চালিয়ে দেওয়া হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। কয়েদি, পুলিশ সবাই নানা ধরনের দুঃস্বপ্ন দেখতে থাকে। নিধা দেখে একটা লোক দূরে দাঁড়িয়ে আছে, তার মুখে কালো কাপড় দেওয়া। নিধা হাত বাড়ায় আর কাপড়টা খুলে দেয়। নিধা দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। নিধা বন্দুকটা তুলে নেয় আর তার বাবাকে গুলি করে মেরে ফেলে। তখনই শুনতে পায় কেউ তালি বাজাচ্ছে। নিধা চোখ ঘোরাতেই দেখে আলী সৈয়দ দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে তালি বাজাচ্ছে। নিধা ভালো করে দেখে আলীর চোখগুলো পিশাচের মতো কালো হয়ে গেছে। নিধার ঘুম ভেঙে যায় আর দেখে তার পায়ের কাছে তার বাবা হাত বাড়িয়ে নিধার দিকে আসছে। নিধা তৎক্ষণাৎ লাইটটা জ্বালায়। পরে খাওয়ার সময় নিধা সবার কথাবার্তার মাধ্যমে জানতে পারে যে সবাই দুঃস্বপ্ন দেখেছে। তখন লক্ষ্মী আসে আর কথা বলতে থাকে। হঠাৎ লক্ষ্মী বলে, কাল কি হয়েছিল, আমাকে সব খুলে বলতে পারো? নিধা বলে, আমার মনে হয়েছিল যে আলী সৈয়দ আমাকে নিধু বলে ডাকছিল। নিধু বলে তো আমার বাবা আমাকে ডাকে, তাহলে আলী সৈয়দ কিভাবে জানলো? এরপর খাওয়া সেরে তারা যায় ইন্টারোগেশন রুমে। দুটো অফিসার আলী সৈয়দকে একটা বাক্স থেকে বের করে আর চেয়ারে বসিয়ে দেয়। আলী সৈয়দের মুখে তখনও কোনো আবেগ নেই। দুটো অফিসার আলী সৈয়দকে উস্কানোর চেষ্টা করে,
যাতে সে সবকিছু বলে দেয়, কিন্তু আলী সৈয়দ চুপ করে বসেছিল। হঠাৎ সে বলে ওঠে, একটা আওয়াজ শুনতে পাচ্ছ? যেন কোনো বাচ্চা কাঁদছে। অফিসার দুটো ভালো করে শোনে, আর তারাও বাচ্চার আওয়াজ শুনতে পায়, কিন্তু একজন বলে, কই না তো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আলী বলে, কার আইডিয়া ছিল ওটা, তোমার নাকি তোমার? একজন অফিসার বলে, কোন আইডিয়া? আলী বলে, যেটা তোমরা ভাবছো, একটা বাচ্চা আর তার মাকে তুলে নিয়ে এলে, মারলে, কিন্তু তারা যখন কিছু বলল না তখন তাদের মেরে ফেললে। এই কথাটাই আলী সৈয়দ বারবার বলতে থাকে, আর দুটো অফিসার মোহিত হয়ে শুনতে থাকে। তাদের মধ্যে যা কথা হচ্ছিল নিধা কিন্তু কিছুই শুনতে পাচ্ছিল না। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে যারা কন্ট্রোল রুমে বসেছিল তারাও কোনো কিছু শুনতে পাচ্ছে না, আর কি হচ্ছে সেটাও বুঝতে পারছে না। হঠাৎ আলী সৈয়দ নিধার দিকে হাসি মুখে তাকায়, আর তার চোখগুলো নিধার স্বপ্নে দেখা আলীর মতোই, পিশাচের মতো কালো। আলী হাসি মুখে বলে, বাবা কেমন আছে? নিধা চোখগুলো দেখে ভয় পেয়ে যায়, আর ভেতরে থাকা দুটো অফিসারের মধ্যে তখন ঝগড়া শুরু হয়। নিধা তাদের অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই একজন অফিসার আরও একজন অফিসারকে মেরে ফেলে। অন্যদিকে কন্ট্রোল রুমে কম্পিউটারে একটা পিশাচের মুখ ভেসে ওঠে। নিধা দরজা ধাক্কা দিতে থাকে, আরও দুজন অফিসার এসে ওই অফিসারটাকে ধরে নিয়ে যায়। কর্নেল নিধাকে যেতে বলে, সে নিজে ইন্টারোগেট করবে। নিধা গিয়ে বসে কন্ট্রোল রুমে। কর্নেল আলী সৈয়দের ফ্যামিলিকে ডেকে এনে মারার কথা বলে। আলী বিড়বিড় করে কিছু বলতে থাকে। তখন নিধা একজন কয়েদিকে কন্ট্রোল রুমে নিয়ে আসে আর বলে যে, আমি জানি আলী কি বলছে সেটা তুমি জানো, বলো কি বলছে। লোকটা বলে যে আলী যে ভাষার কথা বলছে সেটা অনেক পুরনো ভাষা, কিন্তু আমি আলীকে ছোটবেলার থেকে চিনি, সে তো এই ভাষা জানে না। লোকটা জানায় যে আলী বলছে অপরাধ মনে করিয়ে দিয়ে তাকে খেয়ে ফেলো। কয়েদিটা বলে, কর্নেলকে বলো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে। এদিকে আলী কর্নেলের ব্যক্তিগত জীবনের অনেক কথা কর্নেলকে বলে, যেগুলো অন্য কারো জানার কথা নয়। কর্নেল রেগে গিয়ে আলী সৈয়দকে ইলেকট্রিক শক দিতে থাকে, আর শকের মাত্রা এতটাই ছিল যে লোড নিতে না পেরে পুরো মেঘদূতের কারেন্ট অফ হয়ে যায়। নিধা কম্পিউটারে শুনতে পায় কেউ কাঁদছে আর তাকে নিধু বলে ডাকছে। নিধা টর্চ নিয়ে রুমে যায় আর দেখে আলী সৈয়দ মেঝেতে পড়ে আছে। নিধা বলে, কি জানো তুমি আমার বাবার নিয়ে, বলো আমাকে। নিধা দরজাটা বন্ধ করতে যায় আর ফিরে এসে দেখে আলী একটা দেওয়ালের কাছে পিছু ঘুরে দাঁড়িয়ে আছে। নিধা ধীরে ধীরে সামনে এগোতে থাকে, আর ঠিক তখনই আলী ভয়ঙ্কর পিশাচ মুখ করে তার দিকে তেড়ে আসে। নিধা পড়ে যায়। তার হাতের কাছে খুঁজে পায় একটা আগুন জ্বালানোর মেশিন। পিশাচটা বারবার নিধাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু আগুনের জন্য নিধার কাছে আসতে পারে না। হঠাৎ পিশাচটা বলে, কি করে তুমি পারলে নিধু আমাকে এখানে পাঠাতে? নিধা দেখে পিশাচটা তার সামনে দাঁড়িয়ে। নিধাকে আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই সেখানে কর্নেল সহ আরও কিছু অফিসার চলে আসে, আর সাথে সাথে কারেন্টও চলে আসে। নিধা তখনও ভয় পেয়েছিল। নিধা দেখে আলীকে সে যেখানে প্রথমে দেখেছিল আলী সেখানেই পড়ে আছে। কর্নেল আলীকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই রুম থেকে বেরোনোর আগে কর্নেল ভালো করে দেখেছিল যে আলীর শ্বাস চলছে না। তাহলে সে এখনো কিভাবে জীবিত? নিধা বলে, আলী মানুষ না। কর্নেল ফৌলাদ সিংকে ডাকার কথা বলে আর ইন্টারোগেশন রুম থেকে চলে যায়। আলী অদ্ভুতভাবে তাকিয়ে থাকে কর্নেলের দিকে আর হাসতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় ফৌলাদ সিংকে। যখন পুরো টিম পারে না কোনো কয়েদির মুখ থেকে কথা বের করতে, তখন ফৌলাদ সিংকে ডাকা হয়। লম্বা চওড়া আর গম্ভীর মুখওয়ালা দেখতে ফৌলাদ সিং। অন্যদিকে কর্নেল নিধাকে জিজ্ঞাসা করে যে আলী কি বলেছে তাকে। নিধা সব খুলে বলে কর্নেলকে, আর কথায় কথায় নিধা জানতে পারে যে তার বাবাকেও এখানে আনা হয়েছিল কিছুদিন আগে। অন্যদিকে ফৌলাদ সিং আসে ইন্টারোগেশন রুমে। সবাই সেখান থেকে নিশ্চিন্ত হয়ে চলে যায়, কারণ সবাই জানে যে ফৌলাদ সিং এর কাছে সব কয়েদি হার মেনে যায়। আবার একটা লেখা স্ক্রিনের ওপর ভেসে ওঠে, যার মানে কাজ শেষ, এবার তাদের অপরাধ প্রকাশ করে তাদের মাংস খাও। দেখানো হয় সবাই নিশ্চিন্ত হয়ে চলে গেলেও নিধা কিন্তু যায় না। নিধা আসে সেই বৃদ্ধ কয়েদিটার কাছে আর বলে, আমি জানি তুমি সব জানো, বলো যাকে আটকে রাখা হয়েছে সে কে? বৃদ্ধটা বলে যে ওই রুমে যাকে বন্দি করে রাখা হয়েছে সে আলী সৈয়দ না, সে ঘোল, যাকে কিনা রাক্ষস বা পিশাচও বলা যায়। নিজের রক্ত দিয়ে এই চিহ্ন বানিয়ে নিজের শরীরকে উৎসর্গ করে ঘোলকে ডাকা হয়।
লোকটা আরও বলে যে ঘোল শেষবার যার মাংস কেটে খায় তারই রূপ ধারণ করে। অন্যদিকে কর্নেল খবর পায় যে আলী সৈয়দের মৃতদেহ অন্য এক জায়গা থেকে পাওয়া গেছে, যার পুরো শরীরটা চিবানো ছিল। তার মানে এতক্ষণ যাকে বন্দি করে রাখা হয়েছে সে আলী সৈয়দ না, সে ঘোল। ঘোল শেষবার আলী সৈয়দের মাংস খেয়েছিল, তাই তার রূপ ধারণ করে আছে। এদিকে দেখানো হয় ফওলাদ সিং আলী সৈয়দ রূপী ঘোলকে মেরে আধমরা করে দিয়েছে, আর তার হাতগুলো খুলে দিতেই আলী পিশাচের রূপ ধারণ করে। নিধা এগিয়ে যায় ইন্টারোগেশন রুমের দিকে। ফওলাদ সিং বেরিয়ে আসে আর সব সেলগুলো খুলে দেয়। নিধা দেখে ফওলাদ সিং এর শরীরটা উল্টো হয়ে ঝুলছে আর তার মাথাটা কিছুটা দূরে পড়ে আছে। নিধা বুঝতে পারে যে যে মানুষটা সেলগুলো খুলে দিচ্ছে সেটা ফওলাদ সিং না, সেটা ঘোল। নিধা ফওলাদ সিং রূপী ঘোলের দিকে তাকায় আর দেখে তার চোখ দুটো একদম কালো। ঘোল নিধার দিকে এগিয়ে আসতে থাকে। নিধা বাঁচার জন্য দৌড়ায় আর মেঘদূতের অ্যালার্ম বাজিয়ে দেয়। ঘোল তাকে তাড়া করতে থাকে। নিধা এসে পৌঁছায় সেল থেকে বেরোনোর রাস্তাটায় আর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলছিল না। নিধা শুনতে পায় ঘোলের পায়ের আওয়াজ। সে একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। নিধা দরজাটা জোরে জোরে ধাক্কা দেয় আর সবাইকে ডাকতে থাকে। এদিকে অ্যালার্ম শুনে কর্নেল সহ কিছু অফিসার ছুটে আসে আর দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলতে দেরি হচ্ছিল। অন্যদিকে ঘোল নিধার একদম সামনে চলে আসে আর ঠিক তখনই দরজাটা খুলে নিধাকে বের করে নেয় একটা অফিসার। নিধা বাইরে এসে সব বলে। অফিসাররা নিধার কথায় বিশ্বাস করে না। তারা ভেতরে গিয়ে দেখে যে নিধা সত্যিই বলছে, সব সেলগুলো খোলা আর কয়েদিগুলো পালিয়েছে। লক্ষ্মী কিন্তু বিশ্বাস করে না, উল্টো নিধাকে দোষারোপ করে আর বাকি সবাইকেও উস্কায়। কর্নেল নিধার সাইড নেওয়ায় কর্নেলকেও বন্দি বানায় আর নিধাকে আর সাথে আহমেদকেও একটা ঘরে বন্দি করে দেয়। নিধা দেখে ওই রুমটাতে সব কয়েদিরা রয়েছে। লোকগুলো নিধাকে ছুটে মারতে আসে, কিন্তু নিধা একটা বোতল ভেঙে আহমেদের গলায় ঠেকিয়ে রাখে। সেই বৃদ্ধ কয়েদিটা বলে ওঠে, তোমরা ভাবছো যে ও আমাদের দলের মানুষ, তাই তো? কিন্তু না, ও একজন চাওয়ালা যে ভুল সময়ে ভুল জায়গায় ধরা পড়েছে আমাদের সাথে। অফিসাররা যেটা জানতে চেয়েছিল সেটা বলতে পারেনি আহমেদ, তাই দুটো অফিসার আহমেদের বউ আর বাচ্চাকে ধরে নিয়ে আসে আর তার চোখের সামনেই মেরে ফেলে। আর তখন থেকেই আহমেদ কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। নিধা দেখতে পায় তার স্বপ্নে দেখা জায়গাটা, যেখানে স্বপ্নে তার বাবাকে সে গুলি করে মেরে ফেলেছে। কয়েদিদের থেকে জানতে পারে যে ওই ঘরটায় আনা হয় মানুষকে মারার জন্য। নিধা বুঝতে পারে যে তার বাবাকেও এখানে এনে মেরে ফেলা হয়েছে। নিধা ভেবেছিল পুলিশ তার বাবাকে ভয় দেখাবে, বোঝাবে, তারপর ছেড়ে দেবে, কিন্তু সেটা হয়নি। মিলিটারি অফিসাররা তার বাবাকে সন্ত্রাসবাদী ভেবে মেরেই ফেলেছে। নিধা নিজের ভুল বুঝতে পারে। এদিকে আহমেদ তার বাচ্চার জামাটা ধরে কাঁদতে থাকে। তখন লক্ষ্মী সহ কিছু অফিসার রুমের দিকে আসে। তখন রুমটার ভেতরে থাকা কয়েদিগুলো রুমটার সব জিনিসপত্র দরজাটার কাছে রেখে দেয়, যাতে লক্ষ্মী দরজাটা না খুলতে পারে। অন্যদিকে কিছু অফিসার দেখে এক জায়গায় একটা কয়েদির ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। ঠিক করে বোঝাও যাচ্ছে না যে সেটা কে। অন্যদিকে রুমটার থেকে বেরোনোর রাস্তা খুঁজতে গিয়ে নিধা একটা চিমনি খুঁজে পায়। কয়েদিরাও জানতে পারে যে ঘোল তাদের মধ্যেই একজন। নিধা আহমেদকে নিয়ে চিমনির রাস্তাটা দিয়ে পালায়। ঠিক তখনই ঘোল বেরিয়ে আসে আর সবাইকে মেরে ফেলে। আহমেদ চিমনি থেকে বেরিয়ে একটা ঘরে পৌঁছায়। নিধাও প্রায় বেরিয়ে এসেছিল, কিন্তু ঘোল এসে নিধাকে ধরে নেয় আর টেনে নিয়ে যায়। নিধার পায়ে কামড়ও দেয়। কিছুক্ষণ পর নিধা বেরিয়ে আসে। আহমেদ তাকে টেনে বের করে। অন্যদিকে রুমটার দরজা খুলে দেখা যায় নিধা বসে আছে। এটা কি করে সম্ভব? একটা মানুষ দুটো জায়গায় কিভাবে থাকতে পারে? লক্ষ্মী আহমেদের ব্যাপারে জিজ্ঞাসা করায় নিধা জানায় যে ঘোল নিধাকে কামড়ে আহমেদকে তাড়া করেছে। লক্ষ্মী নিধাকে ধরে নিয়ে আসে আর মারতে থাকে। অন্যদিকে আরও এক নিধা আহমেদকে নিয়ে কর্নেলের রুমে সোফার পেছনে লুকিয়ে পড়ে। একটা অফিসার আহমেদকে খুঁজতে খুঁজতে কর্নেলের রুমে আসে আর সোফার পেছনে কিছু আওয়াজ পেয়ে দেখতে যায় কি হয়েছে। অন্যদিকে লক্ষ্মী নিধাকে ভয় দেখায়। নিধা বলে, সামনে এসো, সব বলছি। লক্ষ্মী নিধার সামনে যেতে থাকে আর এদিকে অফিসারটাও সোফার পেছনে দেখে পিশাচটা বসে আছে। মানে আহমেদের সাথে যে ছিল সেটাই পিশাচ।
অন্যদিকে নিধা লক্ষ্মীর কান কামড়ে ধরে আর লক্ষ্মীকে মারতে থাকে। আর লক্ষ্মীকে জিজ্ঞাসা করে যে সে আসার পর থেকে তাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা কেন করছে সে। লক্ষ্মী জানায় আলী সৈয়দ যখন ধরা পড়েছিল তখন সে নিধার নাম নিয়েছিল। নিধা কর্নেলকে বলে আমাকে এখানে আনা হয়েছে ব্যবহার করার জন্য। তখন পেছন থেকে লক্ষ্মী নিধাকে মারতে চায় আর কর্নেল লক্ষ্মীকেই গুলি করে মেরে ফেলে। কর্নেল জানায় যে ঘোল এইখানে নিধার বাবার জন্যই এসেছে। কর্নেল নিধাকে যেতে বললে নিধা জানায় যে সে আহমেদকে না নিয়ে যাবে না। নিধা আর কর্নেল আহমেদকে খুঁজতে যায় আর এক জায়গায় দেখে কিছু অফিসারকে, সাথে আহমেদও ছিল। নিধা বলে যে আমাদের মধ্যেই ঘোল লুকিয়ে আছে, তাই আমরা যদি আমাদের হাতিয়ার আমাদের সাথে রাখি আর সবার ওপর নজর রাখি তাহলেই আমরা এখান থেকে জীবিত বেরোতে পারবো। নিধা আহমেদকে বলে তার বাবার ইন্টারোগেশনের রেকর্ডিংটা খুঁজে বের করতে। আহমেদ নিয়ে আসে। নিধা সব শোনে আর বুঝতে পারে যে কর্নেল সহ তার টিম ইন্টারোগেশনের সময় বুঝতে পেরেছিল যে তার বাবা সন্ত্রাসবাদী নয়, তবুও তাকে মেরে ফেলা হয়েছে। নিধা বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার বাবাই ঠিক বলেছিল, তোমরা আইনের নামে যা ইচ্ছে তাই করছো, আমি এখন ঘোলকেই সাহায্য করব। এই বলে নিধা ঘরের লাইটটাতে গুলি করে আর ঘরটা অন্ধকার করে দেয়। আর তৎক্ষণাৎ ঘোল বেরিয়ে আসে আর সবাইকে মেরে ফেলে। নিধা আহমেদকে নিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। চারিদিকে গুলি চলতে থাকে। নিধা জানালা ভেঙে আহমেদকে নিয়ে বেরিয়ে আসে। আর এদিকে ঘোল কর্নেলের ওপর আক্রমণ করতে গেলে কর্নেলের গুলি শেষ হয়ে যায়। তাই কর্নেল তার কাছে থাকা একটা বোমা ছুঁড়ে মারে ঘোলের দিকে। বিশাল জোরে ব্লাস্ট হয়। নিধা বেরিয়ে এসে দেখে সামনে একটা ফোর্স দাঁড়িয়ে আছে। তখন কর্নেলও আহত অবস্থায় বেরিয়ে আসে, কিন্তু নিধা কিছুতেই মানতে চায় না যে কর্নেল জীবিত থাকতে পারে, কারণ এত বড় ব্লাস্টের পর কারো বেঁচে থাকা অসম্ভব। কর্নেল বারবার বলতে থাকে যে সে ঘোল না, সে বেঁচে আছে, সে কর্নেল। কিন্তু নিধা ভাবে যে সে কর্নেল না, ঘোল। তাই পুলিশ ফোর্সের সামনেই কর্নেলকে গুলি করে মেরে ফেলে নিধা। নিধাকে পুলিশ অ্যারেস্ট করে। নিধা একটা অফিসারকে বলে যে ওরা সবাই ইল্লিগাল ভাবে সবকিছু চালাচ্ছিল, কিন্তু অফিসারটা জানায় যে তারা শুধু সরকারের আদেশই পালন করছিল। কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছো যে একজন সন্ত্রাসবাদীর মেয়ে সন্ত্রাসবাদীই হয়। এর পরের দৃশ্যে দেখানো হয় নিধাও তার মুখ থেকে একটা ব্লেড বের করে আর নিজের হাত কাটে। মানে নিধাও তার বাবার রাস্তাতেই হাঁটবে, সেও ঘোলকেই ডাকবে এবার। তো সিরিজটা এখানে শেষ হয়ে যায়।